আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সায়েন্সের একটা বেসিক টপিক নিয়ে পড়বো। এই টপিকটার নাম সবাই শুনেছেন যারা সায়েন্স থেকে পড়ে। টপিকটা হচ্ছে অ্যাটম। অ্যাটম জিনিসটা কি? অ্যাটম হচ্ছে ম্যাটারের স্ট্রাকচারাল ইউনিট। আর ম্যাটার কি? ম্যাটার হচ্ছে আমরা যা দেখতে পাই এবং যা দিয়ে দেখতে পাই সবই আসলে ম্যাটার। যার ওজন আছে মানে ম্যাস আছে এবং হচ্ছে জায়গা দখল করতে পারে তাদেরকে ম্যাটার বলা হয়। আর ম্যাটার আসলে অ্যাটম দিয়েই তৈরি হয়। তো ম্যাটার বা সায়েন্স, এনভায়রনমেন্ট, নেচার সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই অ্যাটম সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকা উচিত। অ্যাটমের নলেজ যার যত ভালো থাকবে, কেমিস্ট্রি সে তত ভালো বুঝতে পারবে। সো কেন আমরা অ্যাটম নিয়ে শিখবো? নেচার সম্পর্কে জানতে, এবং এটাই হচ্ছে আমাদের সায়েন্সের বেসিস বলা যায় অ্যাটমকে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পুরোটা জিনিসের বেসিস হচ্ছে অ্যাটম। অ্যাটম কি দিয়ে তৈরি? অ্যাটমে কি কি আছে আসলে? অ্যাটমের স্ট্রাকচার যদি আমরা দেখতে চাই তাহলে অ্যাটম আসলে খুব ছোট একটা পার্টিকেল, অনেক ছোট, খালি চোখে তো দেখাই যায় না। অ্যাটমে কি কি আছে? অ্যাটমে দুই ধরনের পার্টিকেল থাকে, একটা হচ্ছে পার্মানেন্ট পার্টিকেল আর একটা কম্পোজিট পার্টিকেল। পার্মানেন্ট পার্টিকেল হচ্ছে প্রোটন, নিউট্রন আর হচ্ছে ইলেকট্রন। কম্পোজিট পার্টিকেলের মধ্যে অ্যান্টি নিউট্রিনো, নিউট্রিনো এগুলো আছে, ওইগুলো আমরা এখন দেখবো না। সো পার্মানেন্ট পার্টিকেলের মধ্যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন আছে। এই জিনিসগুলা কিভাবে বের হয়েছে, আসলে কারা আবিষ্কার করছে এটা, সেটা নিয়েও আমরা একটু জানার চেষ্টা করব। কারণ অ্যাটম এত ছোট একটা জিনিস, এই ছোট জিনিসের মধ্যে আরো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল যেগুলো আছে ওগুলাকে বের করা কিন্তু এত সহজ জিনিস না। তো ওগুলা যারা বের করছে তারা কিভাবে বের করছে, তারা কিভাবে চিন্তা করে এটা বের করছে, ওইটা নিয়েও আমরা জানার একটু চেষ্টা করব। বা অ্যাটমের স্ট্রাকচার কিরকম, এটা কিভাবে বের করা হলো, এটা নিয়ে আজকে ক্লাসে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব। মডার্ন যে অ্যাটমিক থিওরি যেটা আছে এটাকে কোয়ান্টাম অ্যাটমিক মডেলও বলে। ওই অ্যাটমিক মডেলের কয়েকটা পোস্টুলেট আছে। প্রথম হচ্ছে অ্যাটমের মধ্যে সাব অ্যাটমিক পার্টিকেল থাকে, প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন যেটা ছিল। সেকেন্ড হচ্ছে অ্যাটম ডিভাইড করা যায়, মানে অ্যাটমকে ভাঙা যায়। অ্যাটমকে কিভাবে ভাঙা যায়? নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার ফিউশন, এই ধরনের রিয়েকশনের নাম যদি জেনে থাকো তাহলে বুঝতে পারবে অ্যাটমকে যে ভাঙা যায়। নিউক্লিয়ার ওয়েপনের নাম যারা শুনছো তারা জানো যে ইউরেনিয়াম, জানো আর না জানো, ইউরেনিয়াম ভেঙে হচ্ছে রিয়েকশনটা হয় ওই জায়গায়, ইউরেনিয়াম নিউক্লিয়াস ভেঙে যায় নিউক্লিয়ার ফিশন রিয়েকশনে বা নিউক্লিয়ার ওয়েপনে যে ইউরেনিয়াম ইউজ করে সেটা। অ্যাটম হচ্ছে ডিভিজিবল, অ্যাটমকে ভাঙা যায়, ওরা ফিশন রিয়েকশন করে, ফিউশন রিয়েকশন করে। তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আইসোটোপস এক্সিস্ট। আইসোটোপ হচ্ছে অ্যাটমের প্রোটন নাম্বার সেম থাকে বাট ম্যাস ডিফারেন্ট হয়। কেন? কারণ নিউট্রন নাম্বারটা ডিফারেন্ট। ওই ধরনের এলিমেন্ট গুলাকে আইসোটোপ বলে, একজন আরেকজন আইসোটোপ। যাদের প্রোটন নাম্বার সেম বাট নিউট্রন নাম্বার ডিফারেন্স হওয়ার কারণে তাদের ম্যাস নাম্বার একটা ডিফারেন্স থাকে। সো তারা সেম টাইপের এলিমেন্টই, যেহেতু প্রোটন নাম্বারের সাপেক্ষে আমরা এলিমেন্টের টাইপ নির্ধারণ করি। সো প্রোটন নাম্বার সেম থাকে, এজন্য তারা সেম টাইপের এলিমেন্ট, কিন্তু তাদের ম্যাস নাম্বারটা ডিফারেন্ট থাকে। এক্সাম্পল কি? হাইড্রোজেনের তিনটা আইসোটোপের নাম শোনার কথা। একটা হচ্ছে প্রোটিয়াম, একটা ডিউটেরিয়াম আর একটা ট্রিটিয়াম। প্রোটিয়ামে কোনো নিউট্রনই ছিল না, নিউট্রন নাই আসলে। আর ডিউটেরিয়ামে একটা নিউট্রন আছে, আর ট্রিটিয়ামে দুইটা নিউট্রন আছে। কিন্তু এদের ক্ষেত্রে কমন জিনিস কি? কমন জিনিস হচ্ছে সবারই একটাই প্রোটন আছে, এই জন্যই এরা হাইড্রোজেন। তো এবং একজন আরেকজনের আইসোটোপ, আর সেম প্রোটন নাম্বার বাট নিউট্রন নাম্বারটা ডিফারেন্ট, তো আলটিমেটলি ম্যাস নাম্বারটাও ডিফারেন্টই হবে। তারপরে ইলেকট্রন গুলা অ্যাটমের চারপাশে অরবিটালে অ্যারেঞ্জ থাকে। এটা কি আসলে? অরবিটাল হচ্ছে একটা এনার্জি লেভেল। এনার্জি লেভেল এক্স্যাক্টলি যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হাই থাকে। অরবিটাল হচ্ছে অ্যাটমের নিউক্লিয়াস যেটা থাকে, অ্যাটমের সেন্টারে একটা নিউক্লিয়াস থাকে যেখানে প্রোটন আর নিউট্রন থাকে। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন থাকে, তাই তো? ইলেকট্রন রোটেট করে বা ইলেকট্রন রিভলভ করে। অ্যাটমের সেন্টারে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে, তার চারপাশে ইলেকট্রন থাকে। এখন ইলেকট্রন স্পেসিফিক কিছু জোনে পাওয়া যায়। যে জোনগুলোতে ইলেকট্রন পাওয়া যায়, মানে যে জোনগুলোতে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি,
সেটাকেই আসলে অরবিটাল বলে। অরবিটাল নিয়ে আমরা আরো ডিটেলসে জানতে পারবো যদি আমরা কোয়ান্টাম নাম্বার নিয়ে পড়ি তখন। আর অ্যাটমস এর মোস্টলি এমটি স্পেস। হ্যাঁ, অ্যাটমের বেশিরভাগ জায়গায় ফাঁকা। এটা রাদারফোর্ড হচ্ছে তার আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করছিল যে অ্যাটমের বেশিরভাগ জায়গায় ফাঁকা বা স্পেস আছে, অ্যাটমের বেশিরভাগ জায়গায় ফাঁকা। এনার্জি লেভেল আর কোয়ান্টাইজড, এটা বোরের পোস্টুলেট। ইলেকট্রন এনার্জি লেভেল গুলা কোয়ান্টাইজড থাকে অ্যাটমের মধ্যে। ইলেকট্রন যে পরিমাণ এনার্জি রিলিজ করে বা যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে ওটা হচ্ছে একটা স্পেসিফিক অ্যামাউন্টেরই হয়, ইন্টারমিডিয়েট কোনো অ্যামাউন্টে হয় না। এটা এনার্জি কোয়ান্টা আকারে, ওগুলোকে কোয়ান্টা বলে। আচ্ছা, ওটা কেন করে এটা একটু পরে আমরা দেখব। আর কেমিক্যাল প্রপার্টি, অ্যাটমের কেমিক্যাল প্রপার্টি ডিপেন্ড করে হচ্ছে অ্যাটমের যে ইলেকট্রন কনফিগারেশন আছে সেটার উপর। বিশেষ করে অ্যাটমের ব্যালেন্স ইলেকট্রন যেটা ওর আউটার মোস্ট শেলে যে পরিমাণ ইলেকট্রন থাকে বা ইলেকট্রন গুলো যেভাবে থাকে সেটার উপর ডিপেন্ড করে যে ওর কেমিক্যাল প্রপার্টিটা কিরকম হবে। আচ্ছা, তো এই জিনিসগুলা আমাদের জানা লাগবে। পিরিয়ডিক প্রপার্টি বা অন্য কিছু বুঝতে গেলে আমাদের অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে অনেক কাজ করা লাগবে। ওগুলো ওই জায়গায় আমরা এক্সপ্লেন করতে পারবো। এখন অ্যাটমের যে নিউক্লিয়াস আছে বা অ্যাটমের সেন্টারে প্রোটন আছে এটা বের করছে কে? এটা বের করছে রাদারফোর্ড। কিভাবে বের করছে সেটা আমরা জানবো। অ্যাটমের নিউক্লিয়াস যে আছে এবং নিউক্লিয়াস যে অনেক ছোট এবং অনেক ভারী, নিউক্লিয়াসে যে সব ম্যাস থাকে, এটা সায়েন্টিস্ট রাদারফোর্ড হচ্ছে ওর আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টের মাধ্যমে বের করছিল। আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম 2+, যেটা মানে হিলিয়ামের দুইটা ইলেকট্রন যদি চলে যায় শুধু যে প্রোটনটা থাকবে, নিউক্লিয়াসটা থাকবে, ওই নিউক্লিয়াসে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন থাকে, ওই জিনিসটাকে আলফা পার্টিকেল বলে, মানে হিলিয়ামের নিউক্লিয়াসটাকে। হিলিয়ামের নিউক্লিয়াস হচ্ছে রাদারফোর্ড শুট করছে গোল্ড ফয়েলের মাঝে। গোল্ড ফয়েল, একটা থিন গোল্ড ফয়েল ছিল, সেটার মাঝখানে হিলিয়াম যখন শুট করছে আলফা পার্টিকেল শুট করার কারণে বেশিরভাগ আলফা পার্টিকেলই হচ্ছে ওই গোল্ড ফয়েল দিয়ে সোজা পাস হয়ে চলে গেছে। গেছে কই? একটা ডিটেক্টর ছিল যেটা জিঙ্ক সালফাইড স্ক্রিন, এটা ফ্লুরোসেন্স ম্যাটেরিয়াল আসলে। তো এটা থেকে আসলে লাইট ইমিট হয় যখন হচ্ছে গিয়ে সেন্সর হিসেবে কাজ করে আর কি, আলফা পার্টিকেলটা ওই জায়গায় যাচ্ছে কিনা। তো আর বেশিরভাগ আলফা পার্টিকেল হচ্ছে স্ট্রেট চলে গেছে, কয়েকটা আলফা পার্টিকেল ডিফ্লেক্ট হয়েছে, আর 20,000-এর মধ্যে একটা আলফা পার্টিকেল হচ্ছে বাউন্স ব্যাক করছে। এটা দিয়ে ও কি কনক্লুড করছে? এটা থেকে বোঝা যায় যে বেশিরভাগ জায়গায় আসলে ফাঁকা বা বেশিরভাগ জায়গায় পজিটিভ কোনো চার্জ নাই। এজন্য আলফা পার্টিকেল যেগুলো শুট করছে বেশিরভাগ সোজা চলে গেছে। যে জায়গাগুলোতে ও ডিফ্লেক্টেড হয়েছে বা বাউন্স ব্যাক করছে ওটা হচ্ছে সেন্টারে অল্প জায়গায় হয়েছে, মানে সেন্টারে এমন কিছু আছে যেটা অনেক ভারী, এজন্য ওকে ডিফ্লেক্ট করাইতে পারছে। এবং ওইটার চার্জ হচ্ছে আলফা পার্টিকেলের সেম টাইপের চার্জ। আলফা পার্টিকেল পজিটিভ চার্জ, ওইটাও পজিটিভ চার্জ, এজন্য রিপালশন হয়েছে, ইলেকট্রিসিটি রিপালশনের কারণে ও হচ্ছে ডিফ্লেক্টেড হয়েছে বা বাউন্স ব্যাক করছে। তো এই জিনিসটাই রাদারফোর্ড অবজার্ভ করে এই কনক্লুশনটা করছে যে অ্যাটম আসলে বেশিরভাগ জায়গায় ফাঁকা, নিউক্লিয়াস অনেক ছোট একটা জায়গা যেখানে হচ্ছে অ্যাটমের ম্যাসটা থাকে, তখনও কিন্তু প্রোটন আবিষ্কার হয় নাই, ম্যাস থাকে এবং ওইটা খুব ছোট। তো এটাই ও বের করছিল। তারপরে প্রোটন কিভাবে আবিষ্কার করছে? প্রোটন আসলে আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট করার কয়েক বছর, 6 থেকে 7 বছর পরে আসলে ওই এক্সপেরিমেন্টটা করে। একটা এক্সপেরিমেন্ট করে যেখানে হচ্ছে নাইট্রোজেনকে একটা টিউবের মধ্যে নিয়ে ওটাকে এনার্জি ব্লাস্ট করলে নাইট্রোজেন থেকে প্রোটন পাওয়া যায়, মানে হাইড্রোজেনের যে নিউক্লিয়াস ওইটাই পাওয়া যায়। তো ওইটা থেকেও বুঝতে পারে যে আসলে সবচেয়ে ছোট পার্টিকেল ওইটা প্রোটন। এটা নিয়ে পরে, ওটা তো আমাদের নাই, ইন্টারনেট নাই। তারপর ইলেকট্রন কিভাবে, ইলেকট্রন আসলে ফিক্সড সার্কুলার অরবিটে রিভলভ করে। ওই অরবিটাল গুলার এনার্জি আসলে স্টেশনারি, ফিক্সড, একটা ফিক্সড লেভেল, ওর বাইরে ইলেকট্রন যায় না। সেকেন্ড যেটা কোয়ান্টাইজেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা বলে যে অ্যাটমের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে এমবিআর, এটা হচ্ছে ইন্টিগ্রাল মাল্টিপল অফ h/2π। এখন ওই ইন্টিজার নাম্বারটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা n, এই অরবিটাল নাম্বারটাই, ঠিক আছে? অরবিট কোন অরবিটে আছে ওইটার উপর ডিপেন্ড করবে ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে। তার মানে n এর উপর ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিপেন্ড করতেছে। যারা নিউক্লিয়াস থেকে কাছে, মানে ফার্স্ট অরবিটে যারা আছে, যে ইলেকট্রন গুলো আছে, তাদের জন্য n এর ভ্যালু 1। তো তাদের জন্য ইলেকট্রনের ভেলোসিটি আসলে কম হয়, কারণ n এর ভ্যালু যে কম, n এর ভ্যালু যখন বাড়ে 2 হয়, মানে সেকেন্ড অরবিটে ইলেকট্রনের ভেলোসিটি আরো বাড়ে, অ্যাঙ্গুলার মোমেন্টামও বাড়ে। যত উপরের লেভেলে যায় ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম বাড়তে থাকে, ইলেকট্রনের এনার্জিও বাড়তে থাকে। এই জন্য নিউক্লিয়াস থেকে ইলেকট্রন যত দূরের অরবিটে হবে ইলেকট্রনের এনার্জি তত বেশি হবে, এটা মাথায় রাখতে হবে। এই দুইটা জিনিস যদি আমরা বুঝতে পারি তাহলে থার্ড পোস্টুলেটটাও আমরা বুঝতে পারবো।
থার্ড পোস্টুলেট যেটা বলে সেটা হচ্ছে এনার্জি অ্যাবজর্পশন এন্ড ইমিশন। এনার্জি অ্যাবজর্পশন আর ইমিশন কোথেকে আসলো? ওই যে বললাম হায়ার এনার্জি লেভেলে ইলেকট্রনের এনার্জি হাই, মানে হায়ার অরবিটে বা দূরের নিউক্লিয়াস থেকে দূরে যে অরবিট গুলো আছে সেখানে ইলেকট্রনের এনার্জি হাই, আর নিউক্লিয়াস থেকে কাছে যেখানে ইলেকট্রন থাকে সেখানকার ইলেকট্রন গুলার এনার্জি লো। তো একটা ইলেকট্রন যদি হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে আসে তাহলে ও কি করবে? বাকি এনার্জিটা রিলিজ করে দিবে। অথবা উল্টা ঘটনা যদি ঘটে, একটা ইলেকট্রন যদি লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে যায় তাহলে ওই এনার্জি অ্যাবজর্ব করবে, তাই না? তো এই জিনিসটাই যে এনার্জি অ্যাবজর্পশন বা ইমিশন, তো এনার্জি একটা চেঞ্জ ডেল ই, যেটা ডেল ই আসলে ইকুয়াল টু এইচ এফ লেখা যায়। এফ কি? এফ হচ্ছে ইলেকট্রনের ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো এই যে এনার্জি অ্যাবজর্পশন আর ইমিশন যে হয় অ্যাটম দিয়ে, হায়ার এনার্জি থেকে ইলেকট্রন যদি লোয়ার এনার্জিতে আসে এনার্জি ইমিট হবে, আর লোয়ার এনার্জি থেকে ইলেকট্রন যদি হায়ার এনার্জি লেভেলে যায় ইলেকট্রনকে এনার্জি অ্যাবজর্ব করতে হবে। আচ্ছা, তো ওই এনার্জির পরিমাণ ডেল ইকুয়াল টু হবে এইচ নিউ, অনেকে নিউ লেখে অনেকে এফ লেখে। নিউ বা এফ দুইটা দিয়ে ইলেকট্রনের ফ্রিকোয়েন্সি বোঝায়, ইলেকট্রন কি রেটে মুভ করতেছে, মানে ওর ফ্রিকোয়েন্সি কিরকম, এক সেকেন্ড ও কয়বার দুলতেছে সেটা। ফোটনের এনার্জি যদি আমি বের করতে চাই তাহলে ডেল ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এই ফর্মুলাটা ইউজ করা যায়। কারণ আমরা জানি এইচ নিউ ছিল, তো এইচ এফ ছিল, এফ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তো সেখান থেকে এটা লেখা যায় এসি বাই ল্যামডা। আচ্ছা, ওয়ান বাই ল্যামডা এটা সমান সমান লেখা যায় হচ্ছে আর এইচ ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। আচ্ছা, এই জিনিসটা দিয়ে ওয়ান বাই ল্যামডা বের করা যায়, এটাকে নিউ বারও বলে। নিউ বার মানে ওয়েভ নাম্বার, আর ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ। এন ওয়ান হচ্ছে যে সেলে ইলেকট্রন আসতেছে, মানে ইলেকট্রনের ফাইনাল ডেস্টিনেশন, আর এন টু হচ্ছে যেখান থেকে ইলেকট্রন আসতেছে। তো এটা যদি বলে দেয়া থাকে ইলেকট্রন কোন সেল থেকে কোন সেলে আসতেছে, তাহলে আমরা ইলেকট্রনের ওয়েভ নাম্বার বা ওয়েভ লেন্থ বের করতে পারবো। রিডবার্গের কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 0.0109678 ন্যানোমিটার ইনভার্স। এই কনস্ট্যান্টটা ন্যানোমিটারের মধ্যে রাখলে সুবিধা হচ্ছে, আমাদের পরীক্ষায় কোশ্চেনে দেয় যে ডিরেক্ট ভিজিবল ওয়েভলেন্থে কোন কালারটা শো করে, তখন আমরা ন্যানোমিটার রেঞ্জে যেহেতু আমরা ওয়েভলেন্থটা মনে রাখি, তো ন্যানোমিটার অ্যান্সারটা বের করলে আমাদের মিলাইতে সুবিধা হয়। আর মিটারে বের করলে একটা সুবিধা আছে, মিটারে বের করা যায়। মিটারেরটা হচ্ছে 1.0967 ইন্টু 10⁻7 মিটার ইনভার্স। তো যেটা দিয়েই করো আলটিমেটলি তুমি হচ্ছে ওয়েভলেন্থ বের করতে পারবা। আর ওয়েভলেন্থ যদি একবার বের হয়ে যায়, ওয়েভলেন্থ ইউজ করে আমরা হচ্ছে এনার্জি বের করতে পারবো, এনার্জির চেঞ্জটা কত আসছে সেটা। আর এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট। তো এই জিনিসগুলো জানলে আমরা একটা ইলেকট্রনের এনার্জি বের করতে পারবো,